আমি আসি। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরে দূর, তুই আমার বর? এ কি, তুই তো একটা গুলুমুলু বাচ্চা। আচ্ছা, আপনি কি আমার জীবনে ঢোকার সাহস কিভাবে হলো আপনার? আমি আপনাকে বিয়ে করতে চাইনি, সেটা তো জানিয়েছিলাম ফোনে। চুপ, আমি তো নতুন বউ, আর এখন থেকে তোর অর্ধাঙ্গিনী। আগের সব কথা ভুলে যা। আপনি কি স্বপ্ন দেখছেন নাকি? আমি আপনাকে আমার স্ত্রী হিসেবে মানি না। আমার থেকে আপনি বয়সে অনেক বড়, আর আমি এই বিয়েতে রাজি ছিলাম না। স্বপ্ন না, বাস্তব। এখন থেকে আমি তোকে শাসন করব, আর সেটা খুব ভালোভাবেই করব, কারণ তোর বাবা আমাকে এই অধিকার দিয়েছে। তুই নাকি রাস্তায় বখাটেদের মতো ঘুরে বেড়াস আর টাকা নষ্ট করিস। দেখুন, একদম বাজে কথা বলবেন না। বাজে কথা না, এবার থেকে আমি তোর লাইফ কন্ট্রোল করব। যা ইচ্ছা তার হবে না, যা ইচ্ছা করবি তার হবে না। এখন থেকে আমি যা বলবো তাই করবি। আরিয়ান হতভম্ব হয়ে যায়। এই মেয়েটা কি আসলেই তার জীবন নিয়ন্ত্রণ করবে? সে ভয়ে ভয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তখন মেয়েটা ঠাস করে তার পাশে শুয়ে পড়ল। সে আর এই মেয়েটা এক হয়ে বিছানায় ঘুমাবে? এটা অসম্ভব। সে পিছনে ঘুরে মেয়েটার দিকে তাকিয়ে চুপসে গেল, কারণ তার ফর্সা মুখটা রেগে লাল হয়ে গিয়েছিল। আরিয়ান আবার মুখ ঘুরিয়ে শুয়ে রইল। এবার পরিচয়টা সেরে আসে। আরিয়ান রহমান দেশের বিশিষ্ট শিল্পপতি তৌফিক রহমানের একমাত্র আদরের ছেলে। বাবার বিশাল সম্পদের কারণে অবাধ জীবনযাপনও করেছেন। মদ, নেশা আর পার্টি তার নিত্যদিনের রুটিন। প্রথমে এগুলো স্বাভাবিকভাবে নিলেও তৌফিক রহমান লক্ষ্য করলেন তার ছেলে অভদ্রতা শুরু করেছে। পড়াশোনা বাদ দিয়ে রাস্তার ছেলেদের সাথে ঘুরে বেড়াচ্ছে। তখন তিনি ভীষণ চিন্তায় পড়ে গেলেন। এক পর্যায়ে তার ব্যবসায়িক পার্টনার আসিফ সাহেবের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করলে আসিফ সাহেব আরিয়ানকে বিয়ে দেওয়ার পরামর্শ দিলেন। তৌফিক রহমান তখন আসিফ সাহেবের মেয়েকেই নিজের ছেলের জন্য চাইলেন। আসিফ সাহেবও রাজি হয়ে গেলেন। তারপর তারা দুইজন মিলে আসিফ সাহেবের মেয়ে মেঘলাকে সবটা বোঝালেন। মেঘলা প্রথমে অমত করলেও বাবা আর তার প্রিয় তৌফিক আঙ্কেলের কথায় রাজি হয়। 2 দিন আগে তৌফিক রহমান রাতের বেলা নিজের ছেলের ফিরে আসার অপেক্ষা করছিলেন। রাত 2টার সময় আরিয়ান ফিরে আসলে তার বাবা বিরক্তিকর সুরে জিজ্ঞাসা করলেন, আরিয়ান, কোথায় ছিলে এতক্ষণ? রাত 2টা বাজে। আরে বাবা, একটু ফ্রেশ হাওয়া খেতে গিয়েছিলাম। ফ্রেশ হাওয়া? ক্লাবে গিয়ে মেয়েদের সঙ্গে ফুর্তি করা, গাড়ি রেসিং করা, এটাকে ফ্রেশ হাওয়া খাওয়া বলে? উহ বাবা, আমি তো তোমার একমাত্র ছেলে, যা খুশি করব। টাকার অভাব তো নেই। তুমিও না এখন কি রকম জানি হয়ে গেছো। জাস্ট চিল বাবা। ছেলের এমন কথা শুনে আরিয়ানের মা রিমা রহমান এগিয়ে এসে ছেলের গাড়ি কষিয়ে একটা থাপ্পড় দিয়ে বললেন, বেয়াদবের মতো কথা বলছিস কেন? তুই ভুলে গেছিস কার সাথে কথা বলছিস? আমরা চাই তুই একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করিস। আম্মু, তুমি হঠাৎ এমন করছো কেন? তোমরা যেই স্বপ্ন দেখছো, তোমাদের সেই স্বপ্ন আমি কোনোদিন পূরণ করতে পারবো না। আমি আমার মতো চলবো। তৌফিক রহমান বুঝলেন আসল কথাটা এখন বলতে হবে, তাই গভীর শ্বাস ফেলে বললেন, খুব ভালো, তবে এবার আমি আমার শক্তি দেখাবো। আমার সব সম্পদ থেকে তোমাকে সরিয়ে দিলাম। আমার আর একটা টাকাও তুমি ব্যবহার করতে পারবে না। ওহ বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমার একমাত্র ছেলে, তুমি আমাকে তোমার সম্পদ থেকে সরিয়ে দিচ্ছ? এর মানে কি? আমি যা বলেছি তাই হবে। তবে তোমার জীবন বদলানোর জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তোমার সামনে 2টা পথ খোলা আছে। হয় তুমি এভাবে জীবনযাপন করবে, এতে করে তোমাকে আমার সকল সম্পত্তি ছেড়ে চলে যেতে হবে। দ্বিতীয় পথ হচ্ছে তুমি আমার কথায় চলবে। আমি তোমার বিয়ে ঠিক করেছি। বিয়েটা করে ভালো মতো জীবন কাটাবে। এতে করে তুমি আবার আমার সবকিছু ব্যবহার করতে পারবে। কি? বিয়ে মানে কি বাবা? আমার কি বিয়ের বয়স হয়ে গেছে? আর কি সব আজে বাজে বলছো? আরিয়ানের মা তার বাবার সাথে যোগ দিলেন। গম্ভীর কণ্ঠে বললেন, হ্যাঁ, যা শুনেছ ঠিকই শুনেছ। এই বিয়ে তোমাকে মানতেই হবে। এটা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। না হলে তোমার বাবা যেটা বলল সেটাই হবে। এই রাতের বেলা? হাউ ফানি মা! আমি বিয়ে করব? তাও একটা অচেনা মেয়েকে? হঠাৎ করে এসে বললেই কি বিয়ে করা যায় নাকি? মেয়েটা যে অপরিচিত সেটা তোমাকে কে বলল?
যাই হোক, এত কিছু বলতে চাই না। তোমার সিদ্ধান্ত তুমি জানিয়ে দিও কাল। মানে বাবা, কথাটা শোনো আমার। কিন্তু তৌফিক রহমান কোনো কথা না বলে রুমে চলে গেলেন। আরিয়ান রাগে পাগল হয়ে যায়, কিন্তু বাবা মায়ের ব্যবহার থেকে বুঝে এবার সে সত্যিই বড় বিপদে পড়েছে। এর পরদিন কোনো মতে কাটলেও রাতে টাকার প্রয়োজন পড়ে, টাকা না পেয়ে মাথা নষ্ট হয়ে যায় ওর। বাধ্য হয়ে বিয়ের জন্য হ্যাঁ বলে, কিন্তু তাকে অবাক করে দিয়ে তার বাবা পরের দিনই তার বিয়ে পড়িয়ে দেন। এরপর কি হলো তা তো আপনারা জানেনই। সকালবেলা বিশাল ডাইনিং টেবিলে সবাই বসে আছে। নতুন বইয়ের পাশে বসে আছে আরিয়ান। মেয়েটা তাকে জোর করে তুলে নিয়ে এসেছে, না হলে সে সাধারণত 12টার আগে উঠে না। হঠাৎই দরজা খুলে তার শ্বশুর বাড়ির লোকজন ঢোকে। মেঘলার বাবা মা ছোট ভাই খালা সবাই এসেছে। মেঘলার বাবা আসিফ আহমেদ হাসি মুখে এগিয়ে এসে বললেন, কি খবর জামাই, কেমন আছে? আরিয়ান চুপচাপই বসেছিল, কোনো কথা বলছিল না। আসিফ সাহেব আবার হেসে জিজ্ঞাসা করতেই আরিয়ান নিজের জায়গা থেকে উঠে যায়। অহংকারী ভঙ্গিতে আসিফ সাহেবের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, ভালোই আছি। মানে, যতটুকু ভালো থাকা যায়। আচ্ছা, আপনাদের প্ল্যানটা কি বলেন তো? আমার তো মনে হয় আমার বাবার এই সম্পত্তি পুরোটা পাওয়ার জন্যই আপনার এই প্ল্যান। আমাকে জোরপূর্বক আপনার মেয়ের কাছে বিয়ে দেওয়া হলো। সবাই অবাক হয়ে আরিয়ানের দিকে তাকালো। আসিফ সাহেবের রাগ করার কথা, কিন্তু তিনি বেশ হাসি মুখেই কথাগুলো সহ্য করলেন। মেঘলার মা রোহেনা আহমেদ বিষয়টা আড়াল করার জন্য মৃদু হাসি দিয়ে বললেন, আরিয়ান বাবা, তুমি রাগ করো না। একদিন তো সেই বিয়ে করতেই হতো, একটু না হয় আগেই করলে। আর আমাদের মেঘলা খুব ভালো মেয়ে। রেহিনা আহমেদ কোথায় আরিয়ান হেসে উঠল। এগিয়ে গিয়ে মেঘলার মায়ের মুখের উপরে আঙুল উঠিয়ে বলল, ভালো মেয়ে, তাই না? যদি এতই ভালো আপনাদের মেয়ে, তাহলে আমার কাছে জোর করে বিয়ে দিয়েছেন কেন? নিজের থেকে বয়সে ছোট একটা ছেলেকে বিয়ে করতে লজ্জা করলো না ওনার? আমি কি এই বিয়ে চেয়েছিলাম? মেঘলার ছোট ভাই তামিম বিষয়টা মেনে নিতে পারল না। সে আরিয়ানের সামনে এসে ভ্রু কুঁচকে বলল, দুলাভাই, আপনি কি ইচ্ছে করে অভদ্রতা করছেন? আমার বাবা কেন আপনাদের সম্পত্তির প্রতি লোভ দেবে? আমাদের কি কোনো অভাব আছে? হয়তো আপনাদের মতো এত নেই, তবে আলহামদুলিল্লাহ যতটা আছে এতটা নিয়ে আমরা খুব সন্তুষ্ট আছি। আমার বোনকে আমরা জোর করে বিয়ে দেইনি, বরং আপনার বাবা হাত পা ধরে বাধ্য করেছে বিয়ে দেওয়ার জন্য। তাই ভদ্র ভাষায় কথা বলুন। ও রিয়েলি? তোর কাছে আমি ভদ্রতা শিখব? শোন, আমি এসব শুনতেই চাই না কে কি করেছে। আমি জাস্ট এটা জানি আমার এই বিয়েতে কোনো মত ছিল না। আমি এই বিয়ে মানি না। আরিয়ানের কথায় ঘরের পরিবেশ থমথমে হয়ে যায়। মেঘলা চোখ সরু করে তাকিয়ে থাকে, কিন্তু কোনো কথা বলে না। তৌফিক রহমান নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে আরিয়ানের গালে ঠাস করে একটা থাপড় মারে। তারপর বলেন, বেয়াদব, এটা কি ধরনের আচরণ? সবার সামনে এভাবে আমাকে অপমান করার জন্য তোমাকে বড় করেছি। উনারা তোমার গুরুজন, উনাদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? বাবা প্লিজ, আমি কোনো ভদ্রলোক সাজতে পারবো না। আমি নিজের ইচ্ছায় এই বিয়ে করিনি, আর আমি এই নাটকও আর সহ্য করতে পারছি না। বলেই আরিয়ান রেগে রুমে চলে যায়। এর কিছুক্ষণ পরই মোবাইলে কথা বলতে বলতে নিচে নামে। দোস্ত, প্ল্যান আছে আজ। একদম ক্রেজি পার্টি করতে হবে। তোরা কোথায় এখন? আরে দোস্ত, তোর না কাল বিয়ে হলো, নতুন বউ রেখে কি পার্টি করতে পারবি? বিয়ে মাই ফুট। আমি যা চাই তাই করি। আমি বিয়ে করেছি মানে এই না যে বন্দি হয়ে গেছি। আমি আসছি, তোরা ক্লাবে আয়। বলে সে বসা থেকে বেরিয়ে যায়। আর কেউই কিছু বলার সুযোগ পায় না। এদিকে তৌফিক সাহেব নিজের বন্ধুর সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে বলেন, বন্ধু, তুই আমাকে ক্ষমা করে দিস। আমার ছেলের ব্যবহারের জন্য আমি লজ্জিত। আরে দূর, কি বলিস, আমরা তো জেনেই বিয়ে দিয়েছি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এখন চলো আড্ডা দেই সবাই মিলে। তৌফিক সাহেব আড়ালে চোখের জল মুছলেন। মেঘলা চুপচাপ রুমে গিয়ে বসে রইল। তার কিছুই ভালো লাগছে না। একটা প্রাইভেট ক্লাব, পার্টি চলছে, আলো ঝলকানি, গান বাজনা চারিদিকে। আরিয়া তার বন্ধুদের মাঝেই বসে আছে। টেবিলে দামি মদ, দোয়ার কুণ্ডলি উঠছে চারিদিকে। অনেক একটা গ্লাস তুলে বলল, আরিয়ান, তুই আসলে অনেক বড় ঝামেলায় পড়ছিস। দোস্ত, এখন কি করবি? অনেকের কথা শেষ হতে না হতেই রুদ্র হাসতে হাসতে বলল, দোস্ত,
নীরার মতন এত সুন্দর মেয়েদের আমাদের ফ্রেন্ড সার্কেলে রেখে তুই একটা বুড়ো মেয়েকে বিয়ে করলি? এটা সত্যি মেনে নেওয়ার মতন না। ছি ছি আরিয়ান বেবি, আমি ভাবতেই পারছি না তুই আমাকে রেখে কিভাবে অন্য মেয়েকে বিয়ে করলি। তুই জানিস না আমি তোকে কতটা লাভ করি। আরিয়ান তখন তাদের দিকে হাসতে হাসতে বলে, তোরা কি ভাবছিস আমি এই বিয়েটা মেনে নিয়ে সংসার করব? আরে ধুর, এই বিয়ে টিকবে না। আমি এটা মেনে নেব না। তোর প্ল্যান কি তাহলে? আরিয়ান মদের গ্লাস হাতে নিয়ে একটা চুমুক দিয়ে রেখে দিল। এরপর 2 হাত মাথায় চেপে ধরে বলল, এই বিয়ে নামক ঢংটা মেনে নিব না। যদি জোর করে মানতে বলে তাহলে ওই মেয়ের জীবন ধ্বংস করে ফেলবো। আরিয়ানের কথা শুনে ওর বন্ধুরা সবাই হো হো করে হেসে ওঠে। এরপর তারা একের পর এক ড্রিঙ্ক নিতে থাকে। আরিয়ান নেশার ঘরে ডুবে যায়। তার মাথা ঝিমঝিম করতে থাকে। চোখের সামনে সবকিছু কেমন জানি ঘোলা হয়ে যায়। রাত গভীর হয়। আরিয়ান পুরো মাথার অবস্থায় গাড়িতে উঠে বসে। হাতে মোবাইলটা বারবার বেজেই চলেছে। নেশার ঘরে ফোন রিসিভ করতেই একটা মেয়েলি কণ্ঠ শোনা গেল। আরিয়ান, তুমি কোথায়? এত রাত হলো, বাসায় আসবে না? আমি এরকমই বাইরে থাকি। এটা শুধু আজ না, অনেক আগে থেকেই। এখন আপনি কি আমার লাইফ কন্ট্রোল করবেন নাকি? চুপচাপ 20 মিনিটের মধ্যে বাসায় ফিরে আসো। বলেই মেঘলা ফোন কেটে দেয়। ওদিকে আরিয়ান গাড়ি চালু করে পুরো নেশার মধ্যে বাসার দিকে রওনা হয়। এদিকে মেঘলা এবং আরিয়ানের বাবা অপেক্ষা করতে থাকে। রাত প্রায় 3টা। বাড়ির সামনে গাড়ি এসে থামে। আরিয়ান নেশার ঘরে দুলতে দুলতে দরজায় বেল বাজায়। মেঘলা দরজা খুলে দেয়। আরিয়ান ঘরে ঢুকতে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিল। মেঘলা কোনো মতে সামলে নেয়। আরিয়ান ভেতরে ঢুকতেই দেখলো লিভিং রুমে তার বাবা মা বসে আছে। চোখে মুখে প্রচন্ড রাগ। আরিয়ানকে দেখে তার বাবা এগিয়ে এসে বললেন, এত রাতে নেশা করে কোথা থেকে আসছিস আরিয়ান? আহ বাবা, আবার তোমার জেরা শুরু হলো। ভালো লাগে না এসব। এবার আরিয়ানের মা রিমা রহমান ছেলের এমন কথায় বেশ রেগে গেলেন। অন্যদিকে একমাত্র ছেলের এমন অবস্থা দেখে কান্না করে দিয়েছেন প্রায়। সোফা থেকে উঠে আরিয়ানের সামনে এসে কঠিন গলায় বললেন, তোমাকে কি আমরা এই শিক্ষা দিয়েছিলাম আরিয়ান? মধ্যরাতে এভাবে মাথা লয়ে ফিরতে লজ্জা করে না তোমার? নতুন বউকে বাসায় একা রেখে বাইরে গিয়ে বাজে পার্টি করতে হবে কেন? মায়ের কথা শুনে আরিয়ান তাচ্ছিল্যের সুরে বলল, ও, এখন থেকে কি তাহলে আমার লাইফ রোবটের মতো কাটাতে হবে? টাইমলি বাসায় ফিরো, বউয়ের খেয়াল রাখো, এসব ঢং আমি করতে পারবো না। তৌফিক রহমান এবার আরিয়ানের কথায় শুনে গর্জে উঠে বললেন, চুপ কর আরিয়ান। আজ তুমি তোমার শ্বশুর বাড়ির লোকদের সাথে যেই ব্যবহার করলে এবং এখন যে ব্যবহার করছো আমাদের সাথে, তাতে আমার মনে হচ্ছে ছোটবেলা থেকে আমরা তোমাকে ভুল শিক্ষা দিয়েছি। ওহ বাবা, এখন আমি অনেক টায়ার্ড। তোমরা এই সময় আমাকে শুদ্ধ বানানোর ট্রেনিং শুরু করেছো কেন? আরিয়ানের এমন খামখেয়ালি কথা শুনে রিমা রহমান ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে কান্না জড়িত কণ্ঠে বললেন, আর কত আমাদের ছোট করবি বাবা? এবার অন্তত ভালো পথে ফিরে আয়। মা, আমি খারাপটা কি করছি বলো তো? তোমরা যেভাবে আমার জীবন নিয়ে খেলছো সেভাবে করতে থাকলে আমার নিজেকে রোবট মনে হয়। রিমা, ছেড়ে দাও। এই ছোট লোকটাকে এভাবে মানুষ করতে পারবো না। ওর জন্য ওর মতোই হতে হবে। ও রিয়েলি? তাহলে আমিও একটা কথা স্পষ্ট করে দেই, এই বাড়ির কেউ আমাকে কন্ট্রোল করতে পারবে না। আমি যেমন খুশি তেমন চলবো। তোমাদের কথা মতো বিয়ে করেছি, শেষ। আর কিছু করতে বলবে না। মেঘলা এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। এবার আর সহ্য করতে পারল না। ঠান্ডা চেহারায় আরিয়ানের দিকে এগিয়ে গেল। আরিয়ান, আমার সাথে রুমে চলো এখনই। ওহ ম্যাডাম, আপনি শুধু বাকি ছিলেন, এবার আপনিও যোগ হয়ে গেলেন। আমি বলছি রুমে চলো। আরিয়ান নেশার ঘোরে হেসেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই মেঘলা তার কলার ধরে টেনে উপরে নিয়ে যেতে লাগলো। সবাই হতবাক। আরিয়ান ছটফট করতে লাগলো, কিন্তু মেঘলার শক্তি ছিল অবিশ্বাস্য। আরিয়ান নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, এই কি করছেন আপনি? ছাড়ুন আমায়। তোকে শাসন করার দায়িত্ব বিয়ের দিনই তোর বাবা আমাকে দিয়েছিলেন, আর আজ আমি সেটা শুরু করব। বলে মেঘলা আরিয়ানকে রুমে নিয়ে দরজা বন্ধ করে দিল। আরিয়ান আগে ফুঁসছিল, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই মেঘলা আরিয়ানের কলার ধরে তাকে বিছানায় ফেলে দিল। দেখুন, আপনি কিন্তু বেশি করছেন। মেঘলা আরিয়ানের বুকের উপরে উঠে রেগে কাঁপতে লাগলো। আরিয়ান উঠে যেতে চাইলে মেঘলা ঠাস করে একটা থাপড় বসিয়ে দিল আরিয়ানের গালে। আরিয়ান গালে হাত দিতে চোখ বড় বড় করে বলল, এটা তো শুরু।
মাত্র একটা থাপ্পড় দিয়েছি। তুই যা করেছিস তাতে আরো বেশি মারা উচিত। বলেই মেঘলা আবারও একটা চড় মারলো আরিয়ানকে। আরিয়ানের মাথা ঘুরে গেল। সেইবার রেগে গর্জে উঠে বলল, আপনি আমাকে মারলেন? আপনি কি পাগল হয়ে গেছেন? এরকম অদ্ভুত ব্যবহার করছেন কেন? আজ থেকে আমি তোর বউ না, তোর শিক্ষক। তুই যা করছিস সেটা একদমই সহ্য করব না। গুরুজনদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় তুই জানিস না? আমি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করব, কিন্তু আপনি আমাকে মারার সাহস পেলেন কোথায়? আমি শুধু তোকে মারবো না, তোকে ঠিক করব। বলেই মেঘলা আরিয়ানকে টেনে তুলে দেওয়ালের সাথে চেপে ধরল। আরিয়ান এবার ভীষণ রেগে বলল, আহ, দ্যাটস ইট। আমি আর এখানে থাকছি না। আপনার কত বড় সাহস আমার সাথে এরকম ব্যবহার করেন? আমি এখনই বের হয়ে যাচ্ছি বাসা থেকে। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, তুই কোথাও যাবি না। বলেই মেঘলা দরজার সামনে আড়াল করে দাঁড়িয়ে পড়ল। আরিয়ান হতবাক হয়ে গেল। এই মেয়ে সত্যিই ভয়ঙ্কর। মেঘলা আরিয়ানকে লেবু জল খাইয়ে দিল। এরপর আরিয়ান কিছু বলতে যাবে তার আগেই মেঘলা ধমক দিয়ে ঘুমাতে বলল। রাত গভীর। মার খাওয়ার ধাক্কায় আরিয়ানে বেশ ক্লান্ত হয়ে গেছে। কিছুক্ষণ গর্জন করলেও শেষ পর্যন্ত বিছানায় ধপ করে পড়ে যায়। চোখের পাতা ভারী হয়ে আসে। শরীর যেন অবসর যাচ্ছে। অবশেষে সে ঘুমিয়ে পড়ে। ওদিকে ঘরের কোণায় দাঁড়িয়ে মেঘলা চুপচাপ তাকিয়ে থাকে। কঠিন মুখের আড়ালে তার চোখে এক রাশ কষ্ট। তার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। ধীরে ধীরে সে জানলার পাশে গিয়ে দাঁড়ায়। বাইরে রাতের আকাশ ঘন কালো। নিজের অজান্তেই চোখের কোণে জল চলে আসে। আকাশের দিকে তাকিয়ে বলে, আমি কি সত্যিই ঠিক কাজটা করছি? আমি কি পারবো এই ছেলেটাকে বদলাতে? বাবা মা আর আমার শ্বশুর মশাই এমন একটা দায়িত্ব আমাকে দিয়েছেন, যেটা পালন করতে গিয়ে আমি নিজেই হাঁপিয়ে উঠেছি। না, আমাকে পারতেই হবে। এভাবে ভেঙে পড়লে চলবে না। বলে মেঘলা আস্তে আস্তে সে মেঝেতে বসে পড়ে। মাথা হেলিয়ে দেয় দেওয়ালের গায়ে। নিঃশব্দ কান্না ঝরে পড়ে তার গাল বেয়ে। এই অহংকারী বেপরোয়া ছেলেটাকে বদলানো কি সত্যি সম্ভব? সময় কেটে যায়। রাতও শেষ হয়। ভোরের আজান শোনা যায় ওই দূর থেকে। মেঘলা চোখ মুছে উঠে দাঁড়ায়। এক মুহূর্ত দেরি করে না। সোজা গিয়ে আরিয়ানের ঘুমন্ত শরীরের পাশে দাঁড়ায়। ঘুমন্ত অবস্থায় কি মায়াবী লাগে আরিয়ানকে। মেঘলা কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপর নিজের অজান্তেই আরিয়ানের কপালে নিজের ঠোঁট জোড়া স্পর্শ করে। কালকে রাতে যে রাগের মাথায় থাপ্পড় দিয়েছিল সেটা ফর্সা গালে স্পষ্ট বোঝা যাচ্ছে। মেঘলা আলতো করে আরিয়ানের গালে ঠোঁট ছোঁয়ায়। কিন্তু পরক্ষণেই মনে হয় তাকে কোমল হলে চলবে না। এই ঘাড়তারা ছেলেকে ভালো কথায় ঠিক করা যাবে না। আরিয়ান ঘুমিয়েছিল। হঠাৎ করেই একটা শক্তিশালী ধাক্কা অনুভব করে। ঘুম ঘুম চোখে বলে, আহ, কি করছেন? ঘুমাতে দিন। ইস, শখ কত! ওঠো, নামাজের সময় হয়ে গেছে। ও গড, এই মেয়ের নাটকের কি শেষ নেই? জানতো উঠে নামাজ পড়ে নিব। আরিয়ান আবারও ঘুরে বেরিয়ে শুয়ে পড়তে গেলে মেঘলা এক ছটকায় আরিয়ানের কম্বলের এক পাশ ধরে টেনে ফেলে দেয়। আরিয়ান এবার লাফ দিয়ে ওঠে আর বলে, এই আপনি কি পাগল? এই ভোররাতে পাগলামি শুরু করলেন কেন? চুপচাপ ওঠো, নামাজ পড়তে হবে। আমি বললাম তো একটু পর উঠে পড়ে নিব। আর আমি কি ছোট বাচ্চা যে আপনি ঠিক করে দেবেন আমি কি করব? ঠিক ধরেছো সোনা। এখন থেকে তোমার লাইফের সব আমি ঠিক করে দিব, কারণ তোমার বুদ্ধি এখনো ছোট বাচ্চাদের মতোই। আপনি আসলেই অসহ্য। তুই যদি আজ নামাজ না পড়িস তাহলে আমি তোকে আবার মারবো। কালকে রাতে থাপ্পড়ের কথা নিশ্চয়ই ভুলে যাসনি। আরিয়ান বিরক্ত হয়ে উঠে বসে। মাথা চুলকায়। মেঘলা কোনো কথা না বলে এক গ্লাস পানি ছিটিয়ে দেয় আরিয়ানের মুখে। আরিয়ান বিরক্তিতে চিৎকার করে বলে। আরিয়ান কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপর গজগজ করতে উঠে দাঁড়ায়। নিজের মনে মনে বলতে থাকে, এই মেয়েটা আসলেই পাগল। আমার বাবা একে খুঁজে পেল কোথায়? বলেই কোনো মতে অজু করে মসজিদের দিকে রওনা হয়। ভেতরে প্রচন্ড রাগ হলেও মনে মনে কেমন একটা অদ্ভুত অনুভূতি হয় আরিয়ানের। কখনো ভোরে ঘুম ছেড়ে নামাজে যেতে হয়নি। আজ এই মেয়েটার কারণেই যেতে হচ্ছে। নামাজ শেষে যখন আরিয়ান বের হয় তখন বাইরে দাঁড়িয়েছিলেন তৌফিক রহমান। তিনি চোখ বড় বড় করে তাকিয়েছিলেন, যেন বিশ্বাসই করতে পারছেন না তার ঘাড় তেরা ছেলে এত সকালে ফজরের নামাজে এসেছে। তিনি এগিয়ে গিয়ে হাসি মুখে জিজ্ঞাসা করলেন, আরিয়ান, তুই মসজিদে নামাজ পড়তে এসেছিস নাকি? আরিয়ান বিরক্ত হয়ে মুখ কুঁচকে বলল, হুম। আলহামদুলিল্লাহ।
আমি তো ভাবতেই পারিনি যে তুই বিয়ের 2 দিনের মাথায় নামাজে আসবি। আরিয়ান কিছু বলে না, শুধু মাথা নিচু করে হাঁটতে থাকে। তার বাবার মুখের এই প্রশান্তি সে বহুদিন দেখেনি। মনে মনে হালকা অস্বস্তিও লাগে, যেন নিজের রাগের জন্য অপরাধ বোধ হচ্ছে। বাসায় ফিরে এসে তৌফিক রহমান সোজা গিয়ে মেঘলার সামনে দাঁড়ায়। মেঘলা তখন রান্না করে সকালের নাস্তার আয়োজন করছিল। তৌফিক রহমান নরম গলায় ডাক দিলেন। মা মেঘলা। মেঘলা হঠাৎ নিজের শ্বশুরের গলা শুনে চমকে উঠে জিজ্ঞাসা করে, জি আব্বু, কোনো কিছুর প্রয়োজন? না মা, তোমাকে ধন্যবাদ দিতে আসলাম। তুমি যে দায়িত্ব নিয়েছো সেটার ফল আজকেই দেখতে পেলাম। এখন মনে হচ্ছে আমি ভুল সিদ্ধান্ত নেইনি। এটা তো আমার দায়িত্ব আব্বু, আপনি শুধু দোয়া করবেন আমাদের জন্য। এই বাবার দোয়া সব সময় তোমার মাথার উপর আছে মা। তোমার মতো মেয়েকে আমার ছেলের বউ হিসেবে পেয়ে আমি গর্বিত। শ্বশুরের কথায় মেঘলার চোখ ঝলমল করে ওঠে। সে মাথা নিচু করে ফেলে। প্রথমবারের মতো মনে হলো সে হয়তো কিছুটা হলেও আরিয়ানকে ঠিক পথে নিয়ে এসেছে। এরপর সবাই নাস্তা করতে বসে। নাস্তা শেষ করার পর আরিয়ান বিরক্তি মাখা মুখে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। চোখ ঢলতে ঢলতে রুমে গিয়ে ঘুমিয়ে যায়। আর মেঘলা শাশুড়ির সাথে পুরো বাড়িটা ঘুরে দেখে আর আরিয়ানের ছোটবেলার গল্প শুনে হেসে গড়াগড়ি খায়। ওদিকে আরিয়ান দুপুরে খাবার শেষ করে সবার দিকে তাকিয়ে বলে, অনেক হলো সাধুর জীবন, এবার একটু ফ্রেশ হাওয়া নিতে চাই। আমার জন্য কারোর অপেক্ষা করতে হবে না, আমি সময় হলে এমনিতেই ফিরে আসব। মেঘলা আরিয়ানের কথায় কিছু না বলে শুধু একবার তাকায়। বুঝতে পারে আর কিছু একটা ঘটাতে যাচ্ছে এই ছেলে, কিন্তু কিছু বলে না। আরিয়ান বের হয়ে যায়। বিকেলবেলা শহরের সবচেয়ে জনপ্রিয় ক্যাফের পাশে আরিয়ান তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। তাদের মধ্যে ছিল রুদ্র, অনিক এবং শুভ। সবসময় আরিয়ানের সাথেই থাকে এরা। রুদ্র হাতে থাকা সিগারেটটা টান দিয়ে বলে, শুনছিস তোরা, আমাদের হিরো তো এখন বইয়ের হাতে বন্দী। ওর কথাই নামাজে পড়তে শুরু করেছে। ওহ, ভালোই তো। আমি ভাবছি তোর জন্য একটা টুপি কিনে দেব আরিয়ান। আরিয়ান চোখ সরু করে বন্ধুদের হাসি মাখা মুখগুলোর দিকে তাকায়, কিন্তু হঠাৎ করে ধমক দিয়ে বলে, একদম চুপ, তোরা কি আমার বন্ধু শালা? আমি আসলাম একটা সমাধান খোঁজার জন্য, আর তোরা আমাকে নিয়ে মজা করছিস। এমন সময় পাশে টেবিল থেকে এক ছেলেকে উঠে এসে আরিয়ানের দিকে বাঁকা চোখে তাকায়। তার নাম নাসির, এলাকার বকাটে একটা ছেলে। এতক্ষণ আরিয়ান আর তার বন্ধুদের কথা আড়ি পেতে শুনছিল। সে আরিয়ানের দিকে তাকিয়ে তার ছেলে সুরে বলে, আরে আরে, তোদের বড় লোক বাবার পয়সাওয়ালা ছেলে এখন বইয়ের কুকুর হয়ে গেছে নাকি? আরিয়ান প্রথমে চুপচাপ ছিল, কিন্তু বইয়ের কুকুর কথাটা শুনতেই তার মাথায় যেন রাগ ফুলে ওঠে। মুহূর্তের মধ্যে চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়। নাসিরের সামনে গিয়ে কলার ধরে বলে, তোর মুখ সামলে কথা বলবি। তুই কি আমাকে জানিস না আমি কি করতে পারি? ও তাই নাকি? তা কি করবি শুনি? লজ্জা করে না বড় বড় কথা বলতে? তুই একটা মেয়ের কাছে থাপ্পড় খেয়ে বন্ধুদের কাছে হেল্প চাচ্ছিস, আর আমরা দেখেও কিছু বলবো না? এটা কিরকম কথা? আরিয়ান এক মুহূর্ত দেরি করল না, সোজা এক ঘুষি বসিয়ে দিল নাসিরের মুখে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি কেমন জানি ভয়াবহ উঠল। নাসিরও রেগে গিয়ে প্রতিরোধ করলো। টেবিল ছেড়ে দুপক্ষের কয়েকজন এসে যোগ দিল। আরিয়ান প্রচন্ড রেগে গিয়ে মারামারি শুরু করলো, কিন্তু এক পর্যায়ে নাসিরের এক বন্ধু ইটের টুকরো দিয়ে তার হাতে আঘাত করলো। আরিয়ান ব্যথায় চিৎকার দিয়ে উঠল। তার হাত কেটে গেছে, রক্তও পড়ছে, কিন্তু রাগে উন্মাদ হয়ে সে আরেক ঘুষিতে নাসিরকে ফেলে দিল। চারপাশের লোকজন জড়ো হতে থাকে। একসময় পুলিশ আসার কথা শুনে সবাই দৌড়ে পালায়। আরিয়ানও কোনো মতে গাড়ি চালিয়ে বাসায় ফেরে। বাসায় ঢুকতেই সবাই চমকে যায়। হাতে রক্ত, শার্ট ছেঁড়া, মুখে চোটের দাগ। আরিয়ানের মা রিমা রহমান এই অবস্থা দেখে চিৎকার দিয়ে বলেন, আরিয়ান, এটা কি করেছিস? তোর এই অবস্থা কেন বাবা? তৌফিক রহমান দৌড়ে আসলেন। এসে এই অবস্থা দেখে রাগে গর্জে উঠে বললেন, আজ আবার মারামারি? তুই কি কোনোদিন মানুষ হবি না? সবার এমন চিৎকার চেঁচামেচি দেখে আরিয়ান বিরক্ত হয়ে বলল, প্লিজ লেকচার দিতে এসো না, পথ ছাড়ো, আমি রুমে যাব। বলেই সে সোজা নিজের রুমে যেতে চায়, কিন্তু মেঘলা তার সামনে দাঁড়িয়ে পড়ে। হাত দেখি। মানে? বললাম কোথায় আঘাত লেগেছে, হাতটা দেখাও। বলেই আরিয়ানের আঘাত পাওয়া হাতটা মেঘলা তুলে ধরে। আরিয়ান কিছু বলতে যাবে, কিন্তু হঠাৎ
ব্যথায় আর্তনাদ করে উঠল। মেঘলা কপালে ভাঁজ ফেলে হাতের দিকে তাকায়, রক্ত থামেনি। মেঘলা কিছু না বলে তার হাত টেনে ধরে বসিয়ে দেয় সোফায়। আরিয়ান চমকে উঠে বলে। আরে কি করছেন? মেঘলা দাঁতের দাঁত চেপে কঠিন গলায় বলে। চুপ করে বসে থাকে এখানে। বলে সে ফার্স্ট এড বক্স নিয়ে আলতো করে ব্যান্ডেজ করতে শুরু করে, কিন্তু কাটা জায়গা পরিষ্কার করার জন্য ধরতেই আরিয়ান কেঁপে ওঠে। আহ, আস্তে করো, ভীষণ জ্বলছে। ধৈর্য ধরো, মারামারি করার সময় মনে ছিল না এটা? আরিয়ান চুপ হয়ে যায়। সবাই অবাক হয়ে দেখছে মেঘলার এই কঠোর শাসন, কিন্তু মেঘলা নির্বিকার ভাবে নিজের কাজ চালিয়ে যাচ্ছে। ব্যান্ডেজ শেষে আরিয়ানকে ধরে ধরে রুমে নিয়ে শুইয়ে দেয়। রাতে খাবারের সময় আরিয়ান এক হাতে খেতে পারছে না, বাম হাতে চামচ ধরতে গেলে সবই পড়ে যাচ্ছে। আরিয়ান রেগে খাবার ছেড়ে উঠে যায়। উফ, এই হাত দিয়ে খাওয়া সম্ভব না, আমি গেলাম। বলে আরিয়ান রুমে গিয়ে শুয়ে পড়ে। হঠাৎ করে মেঘলা হাতে একটা প্লেট নিয়ে তার পাশে এসে বসে। আরিয়ান অবাক হয়ে বলে। আপনি খাওয়া বাদ দিয়ে এখানে কেন? চুপচাপ উঠে হা কর, আমি খাইয়ে দিচ্ছি। মেঘলার কথায় আরিয়ান চোখ বড় বড় করে বলে। কি বলছেন এসব? মেঘলা কোনো উত্তর না দিয়ে আরিয়ানকে টান দিয়ে সোজা করে বসায়। এরপর এক লোকমা ভাত তার মুখের সামনে ধরে। আরিয়ান হালকা পিছিয়ে গিয়ে বলে। আপনি কি আমার সাথে মজা করছেন? মজা করতে যাব কেন? তোর হাত তো ঠিক নেই, নিজে খেতে পারবি না, তাই আমি খাওয়াচ্ছি। আমি নিজের হাতেই খেতে পারবো। এখন খিদে নেই, তাই চলে এসেছি। আমি বলেছি হা কর। তো সাহস তো কম না আমার কথার অবাধ্য হোস। আরিয়ান অবাক হয়ে মেঘলার দিকে তাকিয়ে থাকে। মেঘার চোখে এমন এক শক্তি যা তাকে বাধ্য করে মুখে তুলতে। অনিচ্ছা সত্ত্বেও সে হাঁ করে মেঘলার খাবার মুখে তুলে দেয়। আরিয়ান মুখ বাঁকায়, কিন্তু কিছু বলে না। এভাবে ধীরে ধীরে খাবার শেষ হলে মেঘলা প্লেট রেখে এসে আরিয়ানের মাথায় তার নিজের বুকে চেপে ধরে বলে। আর কখনো মারামারি করতে দেখলে আমি নিজেই তোকে হাসপাতালে পাঠিয়ে দেব। আরিয়ান মেঘলার এমন কাণ্ডে চোখ সরু করে বলে। মানে কি এসবের? যা বললাম তা মনে রাখিস। তুই বুঝিস না আমার কষ্ট হয়, এরপরও কেন এরকম আচরণ করিস? আরিয়ান থমথমে মুখে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। মেঘলা যা বলছে সেটা যে মিথ্যা তা নয়। আরিয়ান খুব ভালো করেই জানে সে মেঘলাকে কষ্ট দিয়েই যাচ্ছে। সকালে সূর্য উকি দিচ্ছে, কিন্তু রহমান পরিবারের পরিবেশ আজ থমথমে। ড্রয়িং রুমে বসে আছেন তৌফিক রহমান, রিমা রহমান ও মেঘলা। আরিয়ান তখনও ঘুমিয়ে আছে। তৌফিক রহমান ভীষণ চিন্তিত, কপালে ভাঁজ স্পষ্ট। গভীর গলায় বললেন। আমি আর পারছি না রিমা, প্রতিদিন ছেলেটা নতুন নতুন ঝামেলা করছে। মারামারি, পার্টি, নেশা, কোনো কিছু বাদ দিচ্ছে না। আমি ওকে সঠিক পথে ফেরাতে চাই, কিন্তু কিভাবে করব মাথা কাজ করছে না। আমিও চাই ও ঠিক হয়ে যাক, কিন্তু কোনোভাবেই আমাদের কথা শুনতে চায় না। মেঘলা খুব শান্তভাবে দুজনের কথা শুনছিল। তারপর সে ধীরে ধীরে কথা বলে উঠল। আরিয়ানকে ঠিক করার একটাই উপায় আছে আব্বু। তৌফিক রহমান ও রিমা দুজনেই অবাক হয়ে মেঘলার দিকে তাকায়। তৌফিক রহমান কপালে ভাঁজ ফেলে জিজ্ঞাসা করেন। কি উপায় মা? আব্বু, আরিয়ানকে টাকা পয়সা দেওয়া পুরোপুরি বন্ধ করে দিন, এরপর যা করার আমি করব। এক মুহূর্তের জন্য ঘরে পিন পতন নীরবতা নেমে আসে। রিমা রহমান অবাক হয়ে বলেন। কি বলছো মা মেঘলা? হ্যাঁ আম্মু, আরিয়ানের ধারণা সে যা চাইবে ওর সব কিছু পাওয়া উচিত, এমন অহংকারী ভাবনা ওকে শেষ করে দিচ্ছে। তাই যতদিন না ও অফিসে গিয়ে নিজের কাজটা শুরু করবে ততদিন ওকে কোনো টাকা দিবেন না। কিন্তু মা, এতে যদি ও আরো রেগে যায়? করুক, রাগ করে যদি বাসা ছেড়ে বেরিয়ে যায় তবে ও নিজেই বুঝবে টাকা ছাড়া কেমন লাগে। এই মুহূর্তে ওকে একটা ধাক্কা দেওয়া দরকার, না হলে সারা জীবন ও এমনই থেকে যাবে। তৌফিক রহমান কিছুক্ষণ চুপ থেকে ভেবে দেখলেন। তার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন। ঠিক আছে, তাহলে কাল থেকে আমি ওকে 1 টাকাও দেব না। আর মা মেঘলা, তুমি ওকে একটু দেখে রাখো, ও তোমার কথা শুনে। মেঘলা মাথা ঝুঁকিয়ে সম্মতি জানায়। 2-3 দিন আরিয়ান বাসায় থেকেছে, কারণ হাতে ব্যথা ছিল খুবই। কিন্তু আজ সে সুস্থ, তাই আবার বন্ধুদের সাথে পার্টিতে যেতে চায়। সে সোজা তার বাবার রুমে যায়, গিয়ে স্বাভাবিক ভঙ্গিতেই বলে। বাবা, আমার 50,000 টাকা লাগবে, একটু আর্জেন্ট বের হব আমি। তৌফিক রহমান গম্ভীর মুখে তাকিয়ে থাকেন আরিয়ানের দিকে। তারপর মাথা নাড়িয়ে বলেন। টাকা নেই। আরিয়ান প্রথমে বুঝতে পারে না, ব্রো কুচকে জিজ্ঞাসা করেন। মানে কি বলছো বাবা? মানে তুই আজ থেকে কোনো টাকা পাবি না। আরিয়ানের মাথায় যেন বাজ পড়ে, চোখ বড় বড় করে বাবার দিকে তাকিয়ে বলে। কি? বাবা, তুমি কি সিরিয়াস?
অবশ্যই, যতদিন না তুমি অফিসে গিয়ে কাজ শুরু করবে ততদিন কোনো টাকা পাবে না। এইবার আরিয়ান পুরোপুরি রেগে আগুন হয়ে যায়, গর্জে উঠে বলে, এটা কি ধরনের ফালতু শর্ত? আমি কি কোনো ভিখারির মতো টাকা চাইতে আসছি? তোমাদের দেওয়া শর্তে বিয়ে করলাম বলে এখন কথায় কথায় শর্ত দেওয়া শুরু করেছো? হ্যাঁ, এখন থেকে এভাবেই শর্ত দিব। তুমি পুরুষ মানুষ, বাবার টাকা উড়ানোর জন্য জন্ম নাওনি, নিজে উপার্জন করার জন্য জন্ম নিয়েছো। আমি তোমার অফিসে যাব না, আর আমার যা খুশি তাই করব। তুমি কি ভাবছো এইসব লেইম শর্ত দিয়ে আমাকে আটকে ফেলবে? বলেই আরিয়ান রাগে গজগজ করতে করতে বাসা থেকে বেরিয়ে যায়। পরবর্তী 2-3 দিন আরিয়ান কোনোভাবে বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা ধার নিয়ে চালিয়ে নেয়, কিন্তু একসময় সে বুঝতে পারে ধার নিয়ে সবকিছু ম্যানেজ করা যাচ্ছে না। একদিন সকালে সে রুমে বসে ফোনে তার বন্ধু রুদ্রের সাথে কথা বলছিল। দোস্ত, তোরা আমাকে একটু টাকা পাঠাতে পারবি? দোস্ত, আমার হাতে এখন একদম খালি, তুই তোর বাবার কাছ থেকে নিয়েছিস না কেন? আর বলিস না দোস্ত, আমার বাবা 1 টাকাও দিচ্ছে না। বলছে অফিসে গেলে টাকা দিবে। তাহলে তুই অফিসে যা, অফিসে গেলে তো টাকা পাবি। আমি কোনো অফিস টফিস করব না। তাহলে আমাদের আর কিছু বলিস না দোস্ত। বলে রুদ্র ফোন রেখে দেয়। আরিয়ান হতভম্ব হয়ে বসে থাকে। ধীরে ধীরে তার মাথাটা একটা বিষয় স্পষ্ট হয়ে আসে। পৃথিবীতে টাকা ছাড়া বেঁচে থাকা অসম্ভব, আর টাকা পেতে হলে তাকে অফিসে যেতেই হবে। পরদিন সকালে নাস্তার সময় আরিয়ান টেবিলে এক কোণায় বসেছিল। মুখে কোনো কথা নেই, চোখের নিচে ক্লান্তির ছাপ। তৌফিক রহমান নীরবে খাচ্ছিলেন, আর মেঘলা ঠান্ডা চোখে আরিয়ানের প্রতিক্রিয়া দেখছিল। অবশেষে কিছুক্ষণ পর আরিয়ান নিজেই মুখ খুলল, ধীর কণ্ঠে বলল, বাবা। আরিয়ান ডাকে তৌফিক রহমান মুখ তুলে তাকালেন। আরিয়ান একটু ইতস্তত করে বলল, বাবা, আমি আজ থেকে অফিসে যাব সিদ্ধান্ত নিয়েছি। এক মুহূর্তের জন্য সবাই চুপ। তারপর রিমা রহমান খুশিতে চোখ বড় বড় করে ফেললেন। তৌফিক রহমান মুখে হাসি লুকিয়ে রেখে মাথা ঝাঁকান, আরও গম্ভীর কণ্ঠে বলেন, খুব ভালো, সকাল 9টায় রেডি থেকো। মেঘলা একপাশে বসে চুপচাপ দেখছিল সবকিছু, তার ঠোঁটের কোণেও অল্প হাসি। অবশেষে তার পরিকল্পনা কাজে এসেছে। সকাল 9টা, রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মেইন অফিসে আজ প্রথম দিন এসেছে আরিয়ান, কিন্তু মুখে ভাব একদমই বিরক্তিকর। কোট টাই পরে বাবার কেবিনে ঢুকলো সে। হাই তুলে বলল, বাবা, আমি এখানে বসে কি করব? কি করবি মানে? অফিসের নিয়ম কানুন বুঝবি, ফাইল পড়বি, মিটিংয়ে বসবি। উফ, কি বিরক্তিকর একটা জীবন। এরপর সে সোজা চলে যায় তার জন্য নির্ধারণ করা কেবিনে। এভাবে কিছুক্ষণ কাজ করার পর দুপুরে বিরতিতে সে একটু রেস্ট নেওয়ার জন্য সোফায় গা এলিয়ে দিল। হঠাৎই মেঘলা ফোন দিল। কি ব্যাপার মশাই? আপনি অফিসের বস মানুষ, কেমন লাগছে প্রথম দিনের অফিস? খুব বাজে লাগছে। এইসব কাজকর্ম আমার জন্য না, বুঝলেন? বুঝলাম, কিন্তু এখন থেকে এটাই তোমার জীবন, মানিয়ে নিতে হবে বেবি। আরিয়ান বিরক্তি হয়ে ফোন রেখে দিল, কিন্তু ও বুঝতে পারল অল্প অল্প করে তার লাইফ চেঞ্জ হতে শুরু করেছে। এইভাবে 1 সপ্তাহ কেটে গেছে। প্রতিদিন সকাল 9টায় অফিসে যেতে হচ্ছে, সারাদিন কাজ করতে হচ্ছে। ধীরে ধীরে তার শরীর ক্লান্তও হয়ে যাচ্ছে। ঠিক এই সময় এক সন্ধ্যায় তার পুরনো বন্ধু বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। এক অভিজাত রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান। হঠাৎই রুদ্র, অনিক আর আরো কয়েকজন বন্ধু হেসে এসে এগিয়ে এলো। রুদ্র হাসতে হাসতে বলল, আরে আরিয়ান, এটা কি তুই ভাই? তোকে তো একদম স্যুট টাই পরা বাবুদের মতো মনে হচ্ছে। বলেই সবাই হো হো করে চুপ গেল। তোরা ঠিক কি বলতে চাইছিস? বলতে চাইছি, তুই কি সত্যি বদলে গেছিস? পার্টি, মজা, নেশা সব ছেড়ে দিয়ে একটা বোরিং বিজনেসম্যান হয়েছিস? না মানে, এই অফিস অফিস খেলা তোদের জন্য না দোস্ত। চল আজ একটু মজা করি। কিন্তু পুরোনো জীবনে হাতছানি সে উপেক্ষা করতে পারল না। বন্ধুরা একের পর এক কথা বলে ওকে রাজি করালো। আরিয়ান আবেশে নিঃশ্বাসের বাস ছেড়ে বলল, আচ্ছা ঠিক আছে, চল। এরপর তারা সবাই চলে গেল এক নাইট ক্লাবে। নাইট ক্লাবে ঝলমলে আলো, উচ্চ শব্দে বাজতে থাকা মিউজিক, হাতে একের পর এক ড্রিঙ্ক। আরিয়ান আবারও আগের মতো ফুর্তি করা শুরু করলো। বন্ধুরা তাকে উস্কে দিচ্ছে। কিছুক্ষণ পর এক আকর্ষণীয় মেয়ে এসে ওর পাশে বসলো। এরপর হালকা হাসি দিয়ে বলল, হাই, আমি লিজা। তুমি নিশ্চয়ই আরিয়ান। হুম, আমি আরিয়ান, কিন্তু তুমিও আমার নাম জানলে কি করে লিজা? উফ, কি যে বলো না তুমি।
তুমি হলে এখানকার ক্রাশ বয়, তোমাকে চিনবো না? ও রিয়েলি বেবি? কথা বলতে বলতে ওরা একসঙ্গে ডান্স ফ্লোরে চলে গেল আর ধীরে ধীরে সব সীমা অতিক্রম করলো। পরদিন সকালবেলা আরিয়ান একটা অপরিচিত অ্যাপার্টমেন্টের বেডে শুয়ে আছে, তার পাশে লিজা। আরিয়ান মাথায় হাত দিল। রাতে সবকিছু মনে পড়তে শুরু করলো। আরিয়ান মাথায় হাত দিয়ে বলতে শুরু করলো, ও গড, আমি এটা কি করলাম? আমার এটা করা একদম উচিত হয়নি, একদম না। কিন্তু এখন আর কিচ্ছু করার নেই। সে দ্রুত বের হয়ে বাসার দিকে রওনা দিল। বাসার দরজা খুলতেই সবাই ওর দিকে তাকালো। মেঘলা, ওর বাবা মা সবাই চিন্তায় অস্থির হয়েছিল। রিমা রহমান কান্না করে আরিয়ানকে জড়িয়ে ধরে বললেন, আরিয়ান বাবা, তুই কোথায় ছিলি সারা রাত? ও মা, ছাড়ো তো, সব সময় তোমাদের এইসব ন্যাকামো ভালো লাগে না। আরিয়ানের মা এবার নিজের ছেলের কাছ থেকে দূরে সরে আসলেন। এটা কি বললো তার ছেলে? তিনি তার এই ছেলেকে যেন চিনতেই পারছেন না। ওদিকে মেঘলা কিছু বলছে না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আরিয়ানের দিকে। তৌফিক রহমান তখন আরিয়ানের কাছে এসে বললেন, তোর এই বেহায়াপনা আমরা মেনে নেব না। অনেক হয়েছে, এখন সব কিছুর সীমার বাইরে চলে যাচ্ছে। শুনো বাবা, আমাকে ভয় দেখাতে এসো না। যাও, যা পারো করো। মেঘলা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আরিয়ানের কাছে এসে কান্না করে বলল, ভেবেছিলাম তোমাকে কিছুটা হলেও ঠিক পথে আনতে পেরেছি, কিন্তু আজ প্রমাণ করে দিলে আমার ধারণা সম্পূর্ণ মিথ্যা। আমি আসলেই ব্যর্থ। আজ থেকে তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি আর তোমার সাথে কোনো কথা বলবো না। বলেই মেঘলা কান্না করতে করতে রুমে চলে গেল। ওদিকে আরিয়ান অবাক হয়ে তাকিয়ে রইল। পরের কয়েকদিন মেঘলা একদমই চুপচাপ হয়ে গেল। আরিয়ান যদি ইচ্ছা করে কথা বলতে চায়, তবুও মেঘলা একটা কথারও উত্তর দেয় না। নাস্তার টেবিলে মেঘলা আসতো, কিন্তু একদম চুপচাপ খেয়ে চলে যেত। রাতে ঘরে গেলেও মেঘলা কোনো কথা বলতো না, এমনকি ওর দিকে তাকাতও না। এইরকম কিছুদিন চলার পর অবশেষে আরিয়ানের ভেতরে কিছু অনুভূতি তৈরি হতে শুরু করলো। রাতে বিছানায় শুয়ে আরিয়ান একদম শান্তভাবেই ভাবছিল। আগে মেঘলা সব সময় কথা বলতো, ঝগড়া করতো, খুনসুটি করতো, কিন্তু এখন এখন তো একদমই চুপ থাকে। এটা কেন হচ্ছে? কোনোভাবে আরিয়ান বুঝতে পারলো মেঘলার এই পরিবর্তন ওর জন্য কষ্টদায়ক হয়ে উঠেছে। কেন কেন সে মেঘলাকে নিয়ে এত চিন্তা করছে? না, কোনো উত্তর নেই ওর কাছে। আরিয়ান এইগুলোর উত্তর জানার জন্য পাগল হয়ে গেছে প্রায়। রাত তখন প্রায় 10টা। মেঘলা বেডরুমে বসেই বই পড়ছে। আরিয়ান দরজায় দাঁড়িয়ে চুপচাপ দেখছে। মেঘলার সেদিকে কোনো খেয়ালই নেই। আরিয়ান মেঘলার কাছে এসে গলায় নরম সুর এনে ডাক দিল, মেঘলা। কিন্তু মেঘলা পাত্তাও দিল না। শুনেও না শোনার ভান করে বইয়ে চোখ রাখল। আরিয়ান আরও এগিয়ে গিয়ে মেঘলার কাছে অনুরোধ করে বলল, প্লিজ কথা বলেন। এইভাবে চুপ করে থাকেন কেন কয়েকদিন ধরে? আরিয়ানের এই কথা শুনে মেঘলা আবারও চোখ তুলে তাকালো, মুখে স্পষ্ট অভিমান। আরিয়ানের দিকে তাকিয়ে বেশ শান্ত কণ্ঠেই বলে, আমি কি কথা বলবো? আমার কথার কোনো মূল্য আছে তোমার জীবনে? আমি যত কিছুই বলি না কেন, তোমার জীবন তো তোমার ইচ্ছে মতোই চলছে। আরিয়ান এবার মেঘলার সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল। মেঘলা আরিয়ানের এমন ব্যবহার দেখে বেশ চমকেই গেল। আরিয়ান ঠিক কি করতে চাইছে সেটা বুঝতে মেঘলা পারছে না। আরিয়ান হাঁটু গেড়ে বসে হালকা হাসি দিয়ে বলল, আপনি এভাবে চুপ করে থাকলে আমার কষ্ট হয়। কেন কষ্ট হয় আমি জানি না, তবে আপনি আমার অভ্যাসে পরিণত হয়ে গেছেন। আপনার সাথে আমার কথা বলাই লাগবে। মেঘলা তখন তার ছেলের একটা হাসি দিয়ে বলল, কি বললে তুমি? কষ্ট হয়? হুঁ, তোমার মতো নিষ্ঠুর একটা মানুষের কি কষ্ট নামক অনুভূতি আছে? হ্যাঁ হয়, আর সেটা কেন হয় জানি না বলেই আমার কাছে মনে হচ্ছে আপনার সাথে কথা বলা জরুরি। মেঘলা এবার উঠে দাঁড়ালো। আরিয়ানা নিজের জায়গা ছেড়ে মেঘলার মুখোমুখি হলো। তখন মেঘলা গম্ভীর কণ্ঠে বলল, যদি সত্যি আমার সাথে কথা না বললে তোমার কষ্ট হয়, তাহলে কেন তুমি প্রতিবার আমাকে কষ্ট দাও? কেন আমার কথার কোনো দাম দাও না? আমি সবকিছু ছেড়ে তোমাকে আপন করতে চাইছি, কিন্তু তুমি তুমি বারবার আমাকে ধ্বংস করে দিচ্ছ। আরিয়ান চুপ। কি বলবে ও? কি বলবে বুঝেই উঠতে পারছে না। তার কিচ্ছু তো বলার নেই। মেঘলা যে কথাগুলো বলছে তার বিন্দু পরিমাণও মিথ্যে নয়। আরিয়ানকে কথা বলতে না দেখে মেঘলা আবারও বলে উঠল, আমি আর পারছি না আরিয়ান। সবকিছুর একটা সীমা থাকে। ভালোবাসা না থাকলে সংসার করার নাটক করে কি লাভ? সংসারে বাঁচতে হলে ভালোবাসার প্রয়োজন, যেখানে হারানোর ভয়ে দুজনেরই চোখ ভিজবে।
আরিয়ান কিছুক্ষণ বলতে পারল না। তার মাথায় প্রচন্ড যন্ত্রণা শুরু করলো। তাই সেখান থেকে এক প্রকার পালিয়ে চলে এলো। মেঘলাও বাধা দিল না, কারণ নিজেকে ভালো করে জানার জন্য, নিজেকে পর্যালোচনা করার জন্য একাকিত্বের প্রয়োজনীয়তা আছে। আর সেই একা সময়টা মেঘলা আরিয়ানকে দিতে চায়। মেঘলা আবারও বইয়ে মন দিল, কিন্তু চোখের কোণায় পানি কেমন চিকচিক করছে। ইচ্ছা করলেও পড়ার ইচ্ছা করলেও পড়ার মনোযোগ দিতে পারছে না। তার মনে একটাই চিন্তা, আরিয়ান কি এবার সত্যিই অনুশোচনায় অনুভব করলো? কিন্তু পরদিন সকাল, মেঘলা ফোন হাতে নিয়ে সোফায় বসেছিল। হঠাৎ তার ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে নোটিফিকেশন এলো। মেসেজ ওপেন করতেই মেঘলা চোখে বিস্ফোরিত হলো। কিছু ছবি, একটি নাইট ক্লাবে তোলা, যেখানে আরিয়ান এক মেয়েকে জড়িয়ে ধরে আছে। আরো কয়েকটা ছবি, যেখানে আরিয়ান একটা মেয়েকে জড়িয়ে ধরে শুয়েও আছে। ছবিগুলো দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে আরিয়ান সেদিন এই মেয়েটার সাথেই রাত কাটিয়েছিল। মেঘলাও হাত কাঁপতে লাগলো, নিঃশ্বাস ভারী হয়ে গেল, চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়লো ওর। ঠিক তখনই আরিয়ান রুমে ঢুকলো। মেঘলাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হালকা হাসি দিয়ে বলল, কি ম্যাডাম, আজ তো মনে হচ্ছে আপনার একটু রাগ কম। এভাবে রোবটের মতো দাঁড়িয়ে আছেন কেন? আরিয়ানের এমন কথা শুনে মেঘলার ভিতরে যেন আগুন জ্বলে উঠল। নিজের প্রিয় মানুষটাকে অবৈধভাবে অন্য কারোর সাথে থাকতে দেখলে যে কোনো মেয়েরই এরকম অনুভূতি হওয়ার কথা। মেঘলা দ্রুত উঠে দাঁড়ালো, ফোনটা আরিয়ানের দিকে ছুড়ে দিয়ে চিৎকার করে বলল, এটা কি আরিয়ান? মেঘলার এমন ব্যবহারে আরিয়ান বেশ চমকেই গেল। তাড়াতাড়ি ফোনটা হাতে নিল। আরিয়ান ফোন হাতে নিতেই ছবিগুলো দেখে আঁতকে উঠল। তার মুখ শুকিয়ে গেল। এই ছবিগুলো মেঘলা কোথায় পেল? এগুলো তো মেঘলার পাওয়ার কথা না। আর যদি কেউ পাঠিয়েও থাকে তাহলে সেই মানুষটাকে। আরিয়ান ভীষণ অবাক হলো, চোখ বড় বড় করে মেঘলার দিকে তাকিয়ে বলল, এটা এটা আপনাকে কে পাঠালো? মেঘলা চোখ দিয়ে তখন বৃষ্টি শুরু হয়েছে। রাগে তার শরীর কাঁপছে। এগিয়ে এসে আরিয়ানের কলার চেপে ধরে বলল, আমি জানতে চাই না কে পাঠিয়েছে। আমি জানতে চাই এটা সত্যিই কি না। তুমি জাস্ট আমাকে একটা জিনিস ক্লিয়ার করো। আরিয়ান কিছু বলতে পারছিল না। ও জানে সেই রাতে কি হয়েছিল, কিন্তু এখন কিভাবে ব্যাখ্যা করবে, আর সেটা বললেও কি মেঘলা তাকে বিশ্বাস করবে? আরিয়ান মাথা নিচু করে নিল। আরিয়ানের মাথা নিচু করা দেখে মেঘলার আর বুঝতে বাকি রইল না ছবিগুলো আসলেই সত্য। মেঘলা এবার আরো জোরে কান্না করে দিল। আরিয়ানকে টেনে নিজের কাছে নিয়ে এসে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ছি আরিয়ান, ছি। আমি ভেবেছিলাম তুই হয়তো নেশা করিস, বাবার টাকা উড়াস, সব আমি আমার ভালোবাসা দিয়ে জয় করে নিব। কিন্তু আজ এটা দেখার পর আমার আর কিচ্ছু বলার নেই। এত বড় একটা কাজ করার পরও তোর চেহারায় লজ্জার কোনো ছাপ নেই। তুই কি একবারও ভাবলি না আমি এটা দেখার পর আমার কিরকম লাগবে? আর তোর ফিল হবেই বা কি করে? তুই তো আমাকে ভালোই বাসিস না। আরিয়ান কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। মেঘলা কান্না করতে করতে মাটিতে বসে পড়ল। আরিয়ান ভীষণ খারাপ লাগতে শুরু করলো। সে মেঘলার কাছে গিয়ে মেঘলার কাঁধে হাত দিয়ে বলল, মেঘলা, প্লিজ আমার কথা শুনুন। মেঘলা ধাক্কা দিয়ে আরিয়ানকে সরিয়ে দিয়ে উঠে আরিয়ানের গালে ঠাস করে একটা থাপ্পড় মারল। আরিয়ান গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মেঘলা গর্জে উঠে বলল, তোর সাহস কি করে হলো আমাকে টাচ করার? আমি আজ পর্যন্ত কোনো ছেলের কথা মাথায়ও আনিনি। আমারও তো এই বিয়েতে মত ছিল না, কিন্তু বাবা মায়ের কথা মেনে নিয়ে সংসার শুরু করেছিলাম, তোকে ভালোবাসতে শুরু করেছিলাম। কিন্তু তুই দিনের পর দিন আমাকে না জানিয়ে অন্য মেয়েদের সাথে। ছি। দেখুন, আমার পুরো কথাটা শুনুন। আমি ইচ্ছা করে এই কাজ করিনি। আমি নেশার মধ্যে ছিলাম, কি করেছি আমি নিজেও জানি না। বাহ, কি সুন্দর কথা। আপনি নেশার ঘরে ছিলেন, তাই একটা মেয়েকে নিয়ে বেডে চলে গেছেন। তা আপনাকে কে বাধ্য করেছিল নেশা করার জন্য? দেখুন, আমি ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য ড্রিঙ্কস করি। আপনি আর বাবা যেভাবে আমাকে সব বিষয়ে জোর করেন, সেটা আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। আমার নিজের ইচ্ছার কি কোনো দাম নেই? আপনাদের ধারণা আমাকে জোর করলেই ভালো হয়ে যাব? বাহ, এখন নিজের অন্যায়ের জন্য তুই আমাকেই দোষারোপ করছিস। ঠিক আছে, আমি চলে যাব। আর জোর করব না কোনো কিছুতে। তুই তোর মতো থাক। আরিয়ান কিছু বলতে যাবে তখনই মেঘলা ওর সামনে থেকে চলে গেল। তার চোখে অভিমানের ছাপ স্পষ্ট। মেঘলা রেগে নিজের কাপড় গুছিয়ে কিছুক্ষণ পরেই ফিরে আসলো আরিয়ানের এখানে। নিজের জায়গায় স্থির দাঁড়িয়ে আছে। মেঘলা লাগেজ নিয়ে এসে আরিয়ানকে শক্ত গলায় বলল, এই মিথ্যা সম্পর্ক আমি আর টেনে নিতে পারবো না মিস্টার আরিয়ান। আজ থেকে আপনি আপনার মতো থাকুন, আমি চললাম। আপনি কি সত্যিই চলে যাবেন? দেখুন,
বিষয়টা আমরা কথা বলে সমাধান করতে পারতাম। কথা বলে ঠিক করা যেত যদি বিষয়টা শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকতো, কিন্তু তোমার চরিত্র এতটাই উত্তম যে সেটা এখন অন্য মেয়েদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছে। তাই আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে চাই না। ভালো থেকো। বলে এক মুহূর্ত দেরি না করে সে দরজা খুলে বেরিয়ে গেল। আরিয়ান বাকরুদ্ধ হয়ে গেছে, কথা বলার শক্তিটাও যেন ওর কাছে আজ নেই, তাই চুপচাপ বসে রইল। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে রাত গভীর হলো। মেঘলা নিজের বাসায় এসে দরজা বন্ধ করেই বসেছিল। বাসায় আসার পর থেকেই চোখের পানি আর কোণে পাত মানেনি। মেঘলা শুয়ে শুয়ে ভাবতে থাকে, আমি কি ভুল করলাম, নাকি ওকে শুধরে দেওয়ার চেষ্টাই ভুল ছিল? ও কি জানে এই অল্প দিনে আমি ওর এই তেরামো স্বভাবটাকে কতটা ভালোবেসে ফেলেছি? এমন আমি থাকবো কি করে ওকে ছাড়া? ওদিকে আরিয়ান নিজের ঘরে দাঁড়িয়ে জানলার বাইরে তাকিয়েছিল। তার মনের ভেতরে কেমন জানি একটা শূন্যতা তৈরি হয়েছে। মেঘলা চলে যাওয়ার পর পুরো বাসাটা কেমন যেন ফাঁকা লাগছে। আরিয়ান নিজের মনের সাথে যুদ্ধ করে বারবার হেরে যাচ্ছে। সে তো এই বিয়েটাই মানে না। তাহলে তাহলে কেন তার এত কষ্ট হচ্ছে? সে চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করে, আমি কি সত্যি এতটা খারাপ? উত্তর হয়তো হ্যাঁ, আসলে। কিন্তু আরিয়ান সেটা ফিল করতে পারল না। সিগারেটের প্যাকেটে হাতে নিল, কিন্তু লাইটার জ্বালানোর আগেই থমকে গেল। চোখের সামনে মেঘলার রাগী ফেসটা ভেসে উঠল। পুরোটা রাত নির্ঘুম দাঁড়িয়ে কাটালো। সকাল 9টা। আরিয়ানের বাবা তৌফিক সাহেব হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরিয়ান তার বাবাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে হাসপাতালের করিডোরেই হাঁটছিল। হাসপাতালের ডাক্তার জানান তৌফিক সাহেবের হার্টের সমস্যার কারণে তিনি অচেতন হয়ে পড়েছেন। আরিয়ান একদমই শান্ত থাকতে পারছে না। দুশ্চিন্তায় তার চোখের পানি চলে আসে। বেশ কিছুক্ষণ পর তৌফিক সাহেব জ্ঞান ফিরলে আরিয়ান তার বাবার পাশে বসে গম্ভীরভাবে বলে, বাবা, তুমি ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করো না। তৌফিক সাহেব একটা দীর্ঘ সময় শ্বাস ফেললে হালকা কণ্ঠে ডেকে উঠে বললেন, আরিয়ান। হ্যাঁ বাবা, বলো, তুমি ঠিক আছো তো? কষ্ট হচ্ছে কোথাও? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি আর কয়েকদিন বাঁচবো। আমি তোমাকে কিছু বলতে চাই। আরিয়ান চোখে পানি নিয়ে বাবার হাত ধরে বলে। আরিয়ান অবাক হয়ে তার বাবা তৌফিক সাহেবের দিকে তাকায়। আজ বাবার চোখে মুখে অদ্ভুত একটা কষ্টের ছাপ তার চোখে পড়েছে। হয়তো আগে কখনো বাবাকে এত গভীর মনোযোগ দিয়ে দেখেনি, নাহলে অনেক আগেই দেখতে পেত। তৌফিক সাহেব আস্তে আস্তে বলতে শুরু করলেন, আরিয়ান, তুমি মেঘলাকে নিয়ে আসো। ও তোমার জন্য ভালো ছিল। তুমি হয়তো ওর রাগী চেহারাটার বাইরে থেকে দেখেছো। মূলত আমি ওকে বলেছিলাম তোমাকে একটু শাসনে রাখতে। খুব ভালো মেয়ে। কত বিয়ের প্রস্তাব এসেছিল ওর জন্য, কিন্তু সব ছেড়ে আমার আর ওর বাবার কথায় চোখ বন্ধ করে তোমাকে না দেখেই বিয়েতে রাজি হয়েছে। আরিয়ান অবাক হয়ে যায়, তার বাবার দিকে তাকায়, কিন্তু মনের মধ্যে এক অজানা বাধা অনুভব করে। হয়তো নিজের অহংকারটাও ও এখনো ছাড়তে পারছে না। বাবা, আমি ওনাকে যেতে বলিনি, উনি নিজের ইচ্ছায় গিয়েছেন। আমি কেন ওনাকে ফিরিয়ে আনবো? তুমি বুঝবে না বাবা। একটা সংসারে রাগ অভিমান হতেই পারে, তাই বলে দুপক্ষেই রাগ নিয়ে বসে থাকলে চলবে না। আর ভুলটা তোমারই। তোমার বন্ধুদের সাথে সম্পর্ক নিয়ে আমি কোনোদিন কোনো কথা বলিনি। তারা তোমাকে ফ্রি ব্যাংকের মতো ব্যবহার করেছে। ওদের কাছে গিয়ে টাকা দিচ্ছ, তাদের নিয়ে ঘুরছো, নিজের ভবিষ্যৎ ধ্বংস করছো। এটা ঠিক না। কিন্তু বাবা, আমি তাদেরকে ছাড়া কিছু করতে পারি না। তোমার বন্ধুদেরকে তুমি একটু দেখো, ওরা তোমাকে ব্যবহার করছে। আচ্ছা, মানলাম তোমার কথা, তবে তুমি আমার একটা কথা রাখো। তুমি জাস্ট কিছুদিনের জন্য ওদের সাথে টাকা খরচ করা বন্ধ করে দাও, আর তাদের কাছে বলো যে তুমি এখন সমস্যায় পড়েছো। একটু সময়ের জন্য তাদের সাহায্য চাও। এরপর যদি ওরা তোমার পাশে থাকে, আমি কথা দিলাম আর কোনোদিন তোমাকে কিছু বলবো না। আরিয়ান এবার কিছুটা থমকে যায়। বাবার কথাগুলো তার কাছে কেন জানি বেশ চিন্তার মনে হচ্ছে। সে কি একবার চেষ্টা করে দেখবে? দেখতে তো ক্ষতি নেই। আর ওই মেয়েটার সাথে রাত কাটানোর কথা তো তার বন্ধুরা আর ওই মেয়েটা ছাড়া আর কেউই জানে না। তাহলে এই খবরটা মেঘলার কাছে দিলটাকে। সব মিলিয়ে আরিয়ান সিদ্ধান্ত নিল তার বাবার কথাই রাখবে। আরিয়ান তার বাবা তৌফিক সাহেবের কথা অনুসারে তার বন্ধুদের কাছে সাহায্য চায়। প্রথম দিকে কিছু বন্ধু তাকে সাহায্য করতে চায়, কিন্তু 3-4 দিন পর তারাও আরিয়ানকে এড়িয়ে যেতে শুরু করে। কিন্তু এই বন্ধুদের সে দিনের পর দিন লাখ লাখ টাকা দিয়েছে।
একদিন রাতে আরিয়ান তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে তার মন খারাপ করার অভিনয় করে, যেটা দেখে তারা হাসতে থাকে। রুদ্র একটু খোঁচা দেওয়ার জন্যই বলে, তো আরিয়ান, এখনকার ড্রিঙ্কের টাকাও দিতে পারছি না। তুই না বলতি তোর বাবার টাকার সমুদ্র কোনোদিনও শুকাবে না, তাহলে আজ কেন এই হাল হলো তোর? দেখো দোস্ত, আমি তো বললাম এখন একটু ফ্যামিলি প্রবলেম চলছে। বাবা আমাকে প্রায় প্রতিদিনই বাসা থেকে বের করে দিতে চাইছে। তোদের আমি কত হেল্প করলাম, তোরা এই কয়েকটা দিন আমাকে হেল্প করতে পারছিস না? দেখ আরিয়ান, তুই আমাদের বন্ধু ছিলি না, আমাদের কাছে একটা ভরসা ছিলি তুই, যার ভরসা আমরা পার্টি করে বেড়াতাম। আর আমার ধারণা তোর বাবাও কোনোদিন তোকে তোর বাসায় ঢুকতে দেবে না, কারণ তখন আমাদের টাকার কি হবে। তাই এখন যার যার নিজেদের রাস্তায় চলাটাই মনে হয় ভালো হবে। আরিয়ান হাঁ হয়ে শুধু তার বন্ধুদের কথাই শুনছিল। অনেক তখন আরিয়ানের সামনে একটা মদের গ্লাস নাচাতে নাচাতে সেটা একটা চুমুক দিয়ে বলে, তুই আমাদের বন্ধু ছিলি না, তুই কেবল টাকা ছিলি, ঠিক এই গ্লাসটার মতো, যাতে আমরা চুমুক দিয়ে ফিল্দি নিতাম। এই গ্লাসে মদ না থাকলেও যেমন গ্লাসটার কোনো মূল্য নেই, ঠিক সেরকম তোর কাছে টাকা না থাকলে তোর সাথে আমাদের কোনো বন্ধুত্বই নেই। আরিয়ান শকড হয়ে যায়, পুরোপুরি ভেঙে পড়ে। আজ আস্তে আস্তে তার ভুলগুলো সে বুঝতে পারছে। এইরকম বন্ধুদের জন্যই কি সে তার বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করত? এই কি তার সেই বন্ধুগুলো? আরিয়ান চুপচাপ ক্লাব থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভাবে, আমি আসলেই ভুল করেছি। সবসময় আমি শুধু নিজের ইচ্ছা মতো চলেছি। ওদের চালাকিটা আমি ধরতেই পারিনি। আমি শুধু মুখেই চালাক বলি, কিন্তু আমি আসলে ভীষণ বোকা, ভীষণ। আরিয়ান অন্ধকার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে উপলব্ধি করতে থাকে সে কোথায় কোন ভুলটা করেছে। হাঁটতে হাঁটতে বাসায় ফিরে আসে, তার মন ভারাক্রান্ত। এই ঘটনার পর সে নিজেকে খুবই ক্ষতিগ্রস্ত এবং একা অনুভব করে। কয়েকদিন কারোর সাথে কথা না বলে চুপচাপ রুমে বসে অজানা ভাবনায় ডুবে থাকে। তৌফিক সাহেব আর তার মা শুধু ছেলের অস্বাভাবিক পরিবর্তন দেখছিলেন। প্রায় 3 দিন পর আরিয়ান গিয়ে তৌফিক সাহেব ও তার মায়ের কাছে গিয়ে দাঁড়ায়, কান্না করে বলে, মা, বাবা, আমি জানি আমি অনেক ভুল করেছি। তোমাদের সবার সামনে আমি অপমান করেছি, নিজের মতো চলেছি। তোমরা প্লিজ আমাকে শেষবার একটা সুযোগ দাও নিজেকে পরিবর্তন করার। বলেই আরিয়ান কান্না করে তার বাবা মায়ের পা জড়িয়ে ধরে। আরিয়ানের বাবা এটা দেখে আরিয়ানকে তুলে শক্ত করে জড়িয়ে ধরেন। তৌফিক সাহেবও শান্ত কণ্ঠে বলে, আরিয়ান, যা ঘটেছে তা এখন অতীত। তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। তবে এটা তোমার জন্য একটা সুযোগ। যত দ্রুত পারো নিজেকে পরিবর্তন করো। এমনভাবে নিজেকে তৈরি করো যাতে সবাই তোমাকে দেখে ঘৃণা নয়, বরং হিংসা করবে। হ্যাঁ বাবা, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই আমাদের জন্য সবচেয়ে আনন্দের। এখন থেকে সব ছেড়ে নিজের জীবনের প্রতি মনোযোগ দাও। এই স্বার্থপর দুনিয়ায় কেউ কারোর জন্য কিছু করে না। আরিয়ান তার মায়ের কাছে গিয়ে মাকেও শক্ত করে জড়িয়ে ধরে বলল, আম্মু, আমি মেঘলাকে ফিরিয়ে আনতে চাই। আমি জানি আমি ওনাকে কতটা আঘাত করেছি, কিন্তু আমি ওনার কাছে ক্ষমা চাইবো। আমি ওনাকে ভীষণ মিস করছি মা, ভীষণ। আরিয়ান এবার পুরোপুরি ভেঙে পড়েছে। তার চোখের কোণে পানি জমে যায়। ছেলের এমন পরিবর্তনে তার বাবা মাও ভীষণ খুশি হন। তৌফিক সাহেব নিজের ছেলেকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বললেন, তুমি ঠিক পথেই আছো বাবা। এবার তুমি নতুন করে সব শুরু করতে পারবে। তুমি যাও, গিয়ে বৌমাকে ফিরিয়ে নিয়ে আসো। মেয়েটা বড্ড কষ্ট পেয়ে চলে গেছে, হয়তো অভিমান করে আসতে চাইবে না। তুমি বেশি জোরাজুরি করো না, আমরা ওকে বুঝাবো। আমরা তোমার পাশে আছি। বাবার কথা শুনে আরিয়ান কিছুটা হলেও সাহস পায়। পরদিন সকালে আরিয়ান সোজা মেঘলার বাসায় চলে যায়। সেখানে গিয়ে মেঘলার পরিবারের সবাইকে সম্মান জানিয়ে সবার কাছে ক্ষমাও চায়। তারা সবাই চুপ করে তাকিয়ে থাকে। হঠাৎ আরিয়ানের এমন পরিবর্তন হয়তো তারাও আশা করেনি, কিন্তু মন থেকে তারাও অনেক খুশি হয়। আরিয়ান মেঘলার কথা জিজ্ঞাসা করতেই সবাই মেঘলার রুম দেখিয়ে দেয়। আরিয়ান একা মেঘলার রুমে প্রবেশ করে। মেঘলা তখন তার রুমেই বসেছিল। আরিয়ানকে দেখে মেঘলার চোখে যেন আগুন জ্বলে উঠল। হয়তো অভিমানের পাহাড়টা জমতে জমতে অনেক বড় পর্যায়ে পৌঁছে গেছে, তাই রাগে তার মুখ লাল হয়ে গেছে। আরিয়ান এই চেহারা দেখে ভয় পেয়ে যায়। কোনো উপায় না পেয়ে মেঘলার দিকে তাকিয়ে আস্তে করে বলে, মেঘলা, আমি জানি আমি আপনাকে কষ্ট দিয়েছি। আমি আসলেই দুঃখিত। আমাকে ক্ষমা করবেন প্লিজ। মেঘলা শান্তভাবে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ দ্রুত উঠে দাঁড়িয়ে আরিয়ানের দিকে এগিয়ে আসে।
এবং আরিয়ানের গালে জোরে একটা থাপ্পড় মারে। কণ্ঠে আকাশ সমান অভিমান নিয়ে বলে, তুমি কিভাবে আমাকে এভাবে ফেলে রাখতে পারলে আরিয়ান? আমি তো বিশ্বাস করেছিলাম তুমি বদলাবে, তুমি আমাকে নিতে আসবে, কিন্তু তুমি আবার ভুল করেছো। দিনের পর দিন আমি এখানে মৃত্যুর সমান যন্ত্রণা অনুভব করেছি, কিন্তু তুমি আমাকে নিতে আসোনি। আরিয়ান কিছুক্ষণ চুপ থাকে, কিন্তু সে হাল ছাড়বে না। তার চোখে দৃঢ়তা, সে আজ মেঘলাকে ফিরিয়ে নিয়ে যাবে। আরিয়ান ধীরে ধীরে মেঘলার কাছে আসে, এরপর নিজের কান ধরে বলে, আমি তো আপনার কাছে আমার ভুল স্বীকার করছি মেঘলা। আমি জানি আপনার রাগ অস্বাভাবিক নয়, কিন্তু আমাকে একটা সুযোগ দিন প্লিজ। আমি কথা দিচ্ছি সব ছেড়ে দিব, অতীতের সব ভুলে গিয়ে আমাদের সম্পর্কটা ঠিক করব। অনেক দেরি হয়ে গেছে আরিয়ান, তোমার কথাগুলো এখন আমার কাছে মিথ্যা সান্ত্বনা মনে হচ্ছে। প্লিজ তুমি এখানে দাঁড়িয়ে থেকে তোমার সময় নষ্ট করো না। মেঘলা প্লিজ এরকম করবেন না। আমি আপনাকে বলতে পারিনি হয়তো, কিন্তু আমি এই কয়েকদিনে খুব ভালো করে উপলব্ধি করেছি আমি আপনাকে ঠিক কতটা ভালোবেসে ফেলেছি। প্লিজ ফিরে চলুন আমার সাথে। কিন্তু মেঘলা তাতে কোনো মন গলে না। মেঘলাও ভীষণ কঠোর একটা কথা বলে ফেলে আরিয়ানকে। তুমি সত্যিই যদি আমাকে ভালোবাসো তাহলে আজ এই মুহূর্তে এখান থেকে চলে যাবে এবং আমায় কথা দেবে এখান থেকে ভালো পথে চলবে। কিন্তু মেঘলা আমার কথাটা শুনুন। যা বললাম সেটাই, এখন এখান থেকে চলে যাও। বলেই মেঘলা দ্রুত পায়ে রুম ত্যাগ করে, হয়তো আরিয়ানের থেকে নিজের চোখের জল লুকানোর প্রচেষ্টা করছে। এদিকে আরিয়ান সেখানেই দাঁড়িয়ে থাকে। তার মন বলছে মেঘলা ফিরে আসবে, তবে তাকে আরো একটু সময় দিতে হবে। আরিয়ান এক নিঃশ্বাসে কথাগুলো ভাবতে থাকে এবং সিদ্ধান্তও নেয়। তার কাজ দিয়ে মেঘলার বিশ্বাস আর ভালোবাসা আবারও জয় করবে। আরিয়ান হতাশ মুখে বাড়ি ফিরে আসলে তার বাবা তাকে ঘিরে ধরেন। কি ব্যাপার আরিয়ান, মেঘলা আসেনি? না বাবা, উনি আমাকে ফিরিয়ে দিয়েছে। চিন্তা করো না বাবা, মেয়েটা তো অনেক কষ্ট পেয়েছে, তাই হয়তো অভিমান করেছে। তোমার কাছে আমাদের অনেক প্রত্যাশা, আর আমরা বিশ্বাস করি তুমি এবার সঠিক পথে চলবে। যদি তুমি সবকিছু ঠিক করে নাও তাহলে আমি কথা দিচ্ছি মেঘলাকে আবার এই বাড়িতে ফিরিয়ে আনবো। আরিয়ান মাথা নিচু করে থাকে, তার চোখে আজ ভীষণ হতাশা। কষ্ট চাপা রেখে বলে, মা, আমি ওনার কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু উনি আমার কথাটাও শুনতে চাননি। আমি কি এতটাই দোষী মা? তুমি দোষী না, নির্দোষ সেটা দেখার সময় এখন নয় আরিয়ান। অতীতের সব ভুলে যাও। তুমি যদি সৎ ইচ্ছা নিয়ে এগিয়ে যাও তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। আরিয়ান এবার দৃঢ়ভাবে নিজেকে পরিবর্তন করা শুরু করে দেয়। বেশ কিছুদিন ধরে নিজের মধ্যে পরিবর্তন আনতে চেষ্টা করছে। তার বাবা তাকে অফিস সামলানোর দায়িত্ব দিয়েছেন, আর সে এখন বুঝতে শুরু করেছে তার অতীতের ভুলগুলো। কেটে গেছিল একটা মাস। একদিন অফিস থেকে ফিরে সে বাসায় ঢোকে। আরিয়ান অবাক হয়ে যায়, বাসার পরিবেশ পুরোপুরি বদলে গেছে। আরিয়ান সিঁড়ি বেয়ে উপরে ওঠে। তার রুমের দিকে যেতেই দেখে পুরো রুম সাজানো, দেয়ালে সুন্দর ডেকোরেশন, বিছানায় নতুন শীট আর বালিশ, টেবিলের উপরেও ফুলের ছড়াছড়ি। বাসার সবাই বেশ আনন্দিত। এবার মায়ের মুখেও কেমন জানি হাসি। আরিয়ানকে দেখে তার মা হাসি মুখে বলে, আরিয়ান, তুমি এসে গেছো? হ্যাঁ, এই তো আসলাম। কিন্তু বাড়িতে এটা কি হচ্ছে মা? সবকিছু এত পরিবর্তন। রুমে গেলেই বুঝতে পারবে। মায়ের কথায় আরিয়ান তখন রুমের ভিতরে ঢুকে। এতক্ষণ দরজার দিকে থাকায় লক্ষ্য করেনি। মেঘলা শান্তভাবে বিছানায় বসে আছে, তার মুখেও মিষ্টি হাসি। এটা দেখে আরিয়ান চমকে ওঠে। তার চোখের সামনে মেঘলার উপস্থিতি। আরিয়ান দৌড়ে মেঘলার কাছে গিয়ে বলে, মেঘলা, আপনি এখানে কিভাবে? মেঘলা হালকা হাসি দিয়ে উঠে দাঁড়িয়ে আরিয়ানের কাছাকাছি এগিয়ে আসে। কিছু সময় চুপচাপ আরিয়ানকে পর্যবেক্ষণ করে মৃদু হাসি দিয়ে বলে, আমি ফিরে এসেছি আরিয়ান, তোমার পরিবর্তন থেকে নিজেকে আটকে রাখতে পারিনি। আমার জন্য আমার পিচ্চি বড়টা এতটা দায়িত্বশীল হয়ে গেছে, এটা দেখার পরও কি আমি বসে থাকবো? আরিয়ান অবাক হয়ে মেঘলার দিকে তাকায়, যেন সে বিশ্বাসই করতে পারছে না। আপনি আসবেন আমাকে একবারও বললেন না? আমি আজকেও আপনাকে কত কল করলাম, কিন্তু আপনি কেটে দিলেন। আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম প্রায়। মেঘলা মৃদু হাসি দিয়ে সামনে এগিয়ে আসে আর আরিয়ানের হাত জড়িয়ে ধরে বলে, আমি জানতাম তুমি সঠিক পথে ফিরে আসবে আরিয়ান। আমার ভালোবাসা মিথ্যে নয়, আমার চেষ্টা বৃথা যায়নি। আরিয়ান শান্ত হয়ে গভীরভাবে মেঘলার দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে এই দীর্ঘ সময়ের মধ্যে মেঘলা শুধু তাকেই ভালোবাসে, তাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্যই অপেক্ষা করেছে। আরিয়ান মনে মনে বলে,
আমি আপনাকে আর কখনো হারাতে চাই না মেঘলা, কখনোই না। এখন পুরো বাসায় এক অদ্ভুত শান্তি বিরাজ করছে। আরিয়ান তার পরিবর্তনে তো জীবনের দিকে পা বাড়াতে শুরু করেছে, কিন্তু সেই সাথে সে জানে যে মেঘলার প্রতি তার দায়িত্ব অনেক বেশি বেড়ে গেছে। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াও করে। বাড়িতে যেন আজ উৎসব শুরু হয়ে গেছে। রাতে আরিয়ান আর মেঘলা একে অপরকে জড়িয়ে ধরে বারান্দায় দাঁড়িয়ে আছে। মেঘলা এই অবস্থায় মিষ্টি একটা হাসি দিয়ে বলে, জানো আরিয়ান, তুমি যদি আর একটু আগে সব ছেড়ে দিতে পারতে, তাহলে এতদিনে আমরা অনেক কিছুই ভিন্নভাবে দেখতে পারতাম। আমাদের সম্পর্কটা এতদিনে পূর্ণতা পেয়ে যেত। হ্যাঁ, ভুলটা আমারই। আমার ভুলগুলো শুধরে নিতে কিছুটা সময় লেগেছে, কিন্তু এখন তো আর কোনো বাধা নেই। আমরা কি অসমাপ্ত কাজটা সমাপ্ত করতে পারি না? তা পারি, কিন্তু আমি সেটা করব না। কেন? আপনি কি চান না আমাদের সম্পর্কটা পূর্ণতা পাক? মতলব কি পিচ্ছি? মনে হচ্ছে যেন আর নিজেকে সামলাতে পারছো না। মেঘলার কথায় আরিয়ান কিছুটা লজ্জা পেয়ে যায়, কিন্তু পরেক্ষণই মেঘলাকে নিচের কোলে তুলে নিয়ে রুমে নিয়ে যেতে যেতে বলে, অনেক হয়েছে দূরত্ব। আজ থেকে আমাদের মাঝে আর কোনো দূরত্ব থাকবে না। কি করছো আরিয়ান? ছাড়ো আমাকে। ছাড়ার জন্য ধরেছি নাকি? এতদিন যখন বলেছেন আমি নিজের ইচ্ছায় চলি, আজ না হয় শেষবারের মতো আমি আমার ইচ্ছা মতো কাজ করি। ও তাই নাকি? তাহলে শুরু করো, আমিও দেখি আমার পিচ্চি বরের জোর কতটুকু। রাত গভীর হয়ে আসে। আরিয়ান ও মেঘলা একে অপরের সাথে মিশে যায়। পূর্ণতা পায় একটি সম্পর্ক। তাদের সম্পর্ক এই নতুন অধ্যায়ে অমর হয়ে উঠুক, এই প্রত্যাশা রেখে আজকের গল্প এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।